আমন্ত্রণ শনিবারের বিশেষ অর্থযোগে আপনাদের সঙ্গে আছি আমি জুলি আলম। অবশেষে বাজার একটু ভালোর দিকে, যদিও এই ধারা টেকসই হয় কিনা তা এখনই বলা যাচ্ছে না। তবে পুঁজিবাজার সংশ্লিষ্ট কিছু নতুন ঘটনা আজ আলোচনার দাবি রাখে। সরকারের শিল্প প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদিও আসলে গত 20 থেকে 25 বছর ধরে সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজারে আনা নিয়ে অনেক আলোচনা ও প্রয়োজনীয়তার কথা শোনা যাচ্ছিল, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। অবশেষে এবার প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কি তা বাস্তবায়ন হবে? এদিকে বিএসসিসিতে আগের একজনের পুনর্নিয়োগ এবং নতুন 2 কমিশনার নিয়োগ পেয়েছেন। এবার ডিএসসি এমডিও তার দায়িত্ব শেষে বসতে যাচ্ছেন বিএসসিসি বোর্ডে। বাজার ব্যবস্থাপনার প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে তিনি কি বিএসসিসি বোর্ডকে বাজার বান্ধব সিদ্ধান্ত এবং কার্যক্রমে উদ্বুদ্ধ করতে পারবেন? এদিকে শেয়ার বাজারের বিশেষ তহবিল নিয়ে আবার কথা উঠেছে। 5,000 কোটি টাকার ফান্ড পাচ্ছে আইসিবি। এ ধরনের ফান্ড কি এই বাজারের প্রয়োজন মেটাতে টেকসই অবদান রাখতে পারবে? এমন বেশ কিছু সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা হবে শনিবারের এই বিশেষ অর্থযোগে। আজ আমার সঙ্গে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ও পুঁজিবাজার বিশ্লেষক শেখ ফারুক আহমদ। দুজনকে স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আজকে। মিনহাজ মান্নান ইমন, শুরুতে আপনার কাছে আমি আসতে চাই প্রথম প্রশ্নটি নিয়ে। সেটি হচ্ছে, আসলে কেমন দেখছেন শেয়ার বাজার সাম্প্রতিক? গত সপ্তাহে আমরা দেখলাম যে লেনদেনের পরিমাণও বেশ ভালো ছিল, ইন্ডেক্সও ভালো ছিল। আসলে ওভারঅল কি আসলে বাজার ভালোর দিকে যাচ্ছে বলে আমরা আশা করতে পারি? জুলি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একেবারে সময়োপযোগী প্রশ্ন। আমরা কিন্তু বেশ কয়েকটি আগের আলোচনা থেকে একটি কথা বলছিলাম যে একটি সম্পূর্ণ পূর্ণাঙ্গ কমিশন গঠিত হওয়ার পরে আসলে অনেক কিছু বলা যাবে। এতে আমরা দেখেছি যে আমাদের আগের যে মাননীয় চেয়ারম্যান তার পুনর্নিয়োগ প্রাপ্তি হয়েছে এবং আমরা অপেক্ষা করছিলাম আরো 4 জন কমিশনের বিষয়ে। তার মধ্যে আমরা আশান্বিত যে আরো পুরনো 2 জন মুখ থাকলেও নতুন করে 2 জন কমিশনার নিয়োগ প্রাপ্ত হয়েছিল। এখন বলা ছিল একটা কমিশন পূর্ণাঙ্গ একটি কমিশন, অর্থাৎ বাজারে যে সমস্ত অবস্টাকেল গুলো ছিল তার মধ্যে এটা একটা বিষয় ছিল যেটা পূর্ণাঙ্গ কমিশন গঠন হওয়া পর্যন্ত সকলে অপেক্ষা করছিল। এটা কেটে গেছে। এর মধ্যে আরো একটি আশার কথা হচ্ছে যে আমরা একজন কমিশনার পেয়েছি। এটা ভালো মন্দ দুদিকেই বলতে হবে যে ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য কিছুটা দুঃসংবাদ যে আমরা বহুদিন পর একজন যোগ্য ব্যবস্থাপনা পরিচালক পেয়েছিলেন, সিভিল এক্সচেঞ্জ কমিশন সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর, কিন্তু তিনি আবার সরকার তাকে যোগ্য মনে করেছেন, আরো অধিকতর যোগ্য মনে করেছেন, ওনাকে প্রমোশন দিয়ে কমিশনার করেছেন। তাই মনে করি যে এখন একটি পূর্ণাঙ্গ কমিশন গঠন হয়েছে, একটি তারা নতুন করে দিক নির্দেশনা দিবেন এবং আমরা গত কয়েকদিনে কিন্তু তার আলোকপাত বাজারে দেখেছি যে বাজারে টার্নওভারের উন্নতি হয়েছে, প্রায় 1,000 কোটি পার হয়েছে। আর ইন্ডেক্সের একটা স্টেডি এবং গ্রোথ প্যাটার্ন, ইন্ডেক্সের মধ্যে পজিটিভ প্যাটার্ন দেখতে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে আমি মনে করি যে সামনের দিনে বাজারে ভালো হবার সকল সম্ভাবনার ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফিরবো আবারও আপনার কাছে। মিনহাজ মান্নান ইমন আপনি আছেন। শেখ ফারুক আহমদ, একটু আপনার বিশ্লেষণ শুনতে চাইবো যে গেল সপ্তাহটি মনে হয় মোটামুটি ভালোই ছিল বাজার। আসলে লেনদেনের পরিমাণও আমরা দেখেছি বেড়েছে। আপনার পর্যবেক্ষণ আসলে কি বলছে যে আলোর পথে ফিরছে কি বাজার? আমি প্রথমে আলোচনার শুরুতে আপনাকে এবং আপনার টিমকে ধন্যবাদ জানাতে চাই এবং যারা আজকে দর্শক শ্রোতা আছেন, বিশেষত আমার পুঁজিবাজারের ভাই ও বোনেরা এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট যারা আছেন সবাইকে আমি অভিনন্দন জানাতে চাই। আর জুলি আলম, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস, আপনার প্রোগ্রামে আজকে আসছি। আপনি আমাদের কাছে খুব একটা অন্যরকম ব্যক্তিত্ব, কারণ আপনি যে কথাগুলো, যে সাবজেক্ট সমসাময়িক বিষয়ে প্রোগ্রাম করেন, আমরা খুবই উপকৃত হই। আর কত লোকসান গুনবে বিনিয়োগকারীরা, টানা পতনের দুর্ভোগ বিনিয়োগকারীরা, সার্কিট ব্রেকার সারাব্যাপী পতনের দ্বারা আপনি যে প্রশ্নগুলো করেন, এগুলো এই অনুষ্ঠানে মনে হয় কি আমাদের মনের কথা বলে, বিনিয়োগকারীদের মনের কথা বলেন। তো সেই ক্ষেত্রে আজকে পুঁজিবাজার নিয়ে আপনার সাথে আসছে, এই জন্য আপনাকে এবং 71 টিমকে ধন্যবাদ। আমি একটা কথা বলি, পুঁজিবাজার নিয়ে আমি খুব আশাবাদী। আমি মনে করি আমাদের দেশের কিছু ত্রুটি বিচ্যুতি, ভুল ভ্রান্তি, সম্ভাবনা, সমস্যা, সংকটের পরেও আমাদের পুঁজিবাজারের অপর সম্ভাবনা আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের পুঁজিবাজারটা যথাযথভাবে কাজে লাগে নাই, গড়ে তোলা হয় নাই, গঠনমূলকভাবে কাজে লাগানো। সেই জন্য আমি বলছি যে এখনো এই দুর্যোগের পর, এই যে টানা দরপতনের পরেও আমি আশাবাদী পুঁজিবাজার ভালো হবে। তার ধারা অলরেডি শুরু হয়েছে। ইতিমধ্যে মিনহাজ মান্নান ইমন, উনি একাধারে বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউসের মালিকানার সাথে সংশ্লিষ্ট ডিএসসির সাবেক পরিচালক, আমারও একজন প্রিয়জন, উনি বলেছেন যে নেতৃত্বের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন হচ্ছে
আমাদের পুঁজিবাজারের নেতা, সেই নেতৃত্বে আছেন অধ্যাপক শিবলি রুবাইতুল ইসলাম সাহেব, ওনার টিম, এবং অধ্যাপক শেখ শামসুদ্দিন সাহেব আসছেন, এবং নতুন করে আসছেন আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব পালন করছেন, তিনিও আসছেন। তিনি এর আগেও কমিশনে ছিলেন, তিনি অভিজ্ঞতায় সমৃদ্ধ। আমরা মনে করি নতুন টিমে অবশ্যই অতীতের ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্ছেদি যা কিছু আছে, দুর্বলতা, সবকিছু অতিক্রম করে ওনাদের অভিজ্ঞতায়, বিচক্ষণতায় পুঁজিবাজারে এগিয়ে যাবে এবং অবশ্যই পুঁজিবাজার ভালো হবে। নিশ্চয়ই, আমাদেরও সেটাই প্রত্যাশা। ফারুক আহমদ, আপনি আছেন আমার সঙ্গে, ফিরবো আবারও আপনার কাছে। মিনহাজ বান্নান ইমন, সরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে শেয়ার বাজারে আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদের শেয়ার বাজারে আনার কথা আসলে 20 থেকে 25 বছর ধরে শোনা যাচ্ছে, কিন্তু আসলে কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। এবার প্রধানমন্ত্রীর নির্দেশনায় কি আসলে আশা করা যায় যে ফাইনালি এগুলো বাজারে আসবে বা বাস্তবায়ন হবে? না, অবশ্যই আমরা অসম্ভব, আমি বাজারের একজন পুরনো মানুষ হিসেবে বলবো যে অসম্ভব আশাবাদী আমি। এই জন্য যে মাননীয় প্রধানমন্ত্রী যখন একটি কথা বলেন, তিনি তো কোনো হিসাব পত্র করা ছাড়া কথাটি বলেননি। এটা আউট অফ ব্লুর মতো হঠাৎ করে আমাদের সামনে এরকম একটি অসাধারণ ভালো একটি বক্তব্য উপস্থাপনা হয়েছে, যেটা আমরা গত 20-25 বছর ধরে আমরা আশা করছিলাম। সেটাই হয়তোবা সময়ক্ষেপণ হলেও মাননীয় প্রধানমন্ত্রী হঠাৎ করে যখন এই কথাটা বলেছেন, নিশ্চয়ই তার পিছনে কোনো যৌক্তিকতা আছে। এবং বাজারের গভীরতা বাড়াবার জন্য, শেয়ার বাজারকে বড় করবার জন্য, শেয়ার বাজারের মনে করি যে ইন্ডেক্সকে বাড়ানোর জন্য, শেয়ার বাজারের মার্কেট ক্যাপকে বাড়ানোর জন্য, বাজারকে বহির্বিশ্বের যারা বিদেশি বিনিয়োগ করে তাদেরকে আকৃষ্ট করবার জন্য এই ধরনের সরকারি আরো যে শেয়ারগুলো আছে বা আরো বাণিজ্যিক প্রতিষ্ঠান, সরকারের নিয়ন্ত্রিত সংস্থাগুলো শেয়ার বাজারে লিস্টেড করবার কোনো আসলে বিকল্প নেই। তো উনি কথাটা যখন বলেছেন, আমি তো মনে করি আমাদের বাজারে এটা একটা অসম্ভব ভালো সংবাদ। এবং যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তা করছিলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা বিনিয়োগ করবার মতো শেয়ার খুঁজে পাচ্ছিলেন না, বিদেশি বিনিয়োগকারীরা যারা একটা ডলার প্রাইসে কিন্তু আপনার স্টেবিলিটি দেখেছে, হঠাৎ করে জাম করেছে, মানে কি এখন বিদেশি বিনিয়োগ আসার একটা সুযোগ তৈরি হবে। তাহলে নতুন করে শেয়ার লাগবে, বিদেশি বিনিয়োগ আসলে তো শেয়ার লাগবে। ঠিক একই সময় যখন প্রধানমন্ত্রীর কথা বলেছেন, তাহলে ধারণা করা যায় যে নতুন করে বিনিয়োগ আসবার রাস্তা কিন্তু তিনি খুলে দিয়েছেন বলে মনে করি। বিএসসিসি কে কমিশনার পদে 3 জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন কমিশনারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ডক্টর শেখ শামসুদ্দিন আহমদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সচিব ও কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক মহাপরিচালক মোহাম্মদ মোহসেন চৌধুরী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর এটিএম তারিকুজ্জামান। 2 নতুন কমিশনার, বিশেষ করে আসলে সাবেক ডিএসসি এমডি বিএসসিসি তে আসায় তার কাছ থেকে কি প্রত্যাশা করা যায়? ধন্যবাদ। তারপর শুরুতেই আমি বলেছি যে আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য হিসেবে আমি বলবো যে আমাদের জন্য কিছুটা দুঃসংবাদী যে আমরা অনেকদিন পরে কিন্তু একটা ভালো একজন ব্যবস্থাপনা পরিচালক পেয়েছিলাম, অভিজ্ঞ একজন ব্যবস্থাপনা পরিচালক পেয়েছিলাম। বাট সবকিছুরই এটা মন্দের ভালো, তিনি তার অনেক প্রমোশন হয়েছে। তিনি যে অল্প কয়েক মাস সেখানে ছিলেন, তার মধ্যে নিশ্চয়ই পরিষ্কারভাবে নিয়ন্ত্রক আর সাবেক নিয়ন্ত্রক হিসেবে তিনি দেখেছেন যে আমাদের সমস্যাগুলো কি, ব্রোকাররা কি সমস্যাগুলো ফেস করে, বাজারে মূল নিয়ন্ত্রক সংস্থার সাথে পুঁজিবাজারের যে স্টক এক্সচেঞ্জ গুলোর সমন্বয়ের ঘাটতির বিষয়টা তিনি দেখেছেন, আইনের কোথায় কোথায় পরিপালন ক্ষেত্রে সমস্যাগুলো সেটা দেখেছেন, আমাদের ব্রোকারদের প্রবলেমগুলো দেখেছেন, আমাদের কমিশন ভিত্তিক বা ডাবল ট্যাক্সেশন কিংবা আমাদের উপর কিছু যে অতিরিক্ত চার্জ করা হয় সেই বিষয়গুলো কিন্তু নিজ স্বচক্ষে দেখে গেছে। তো আশা করি তিনি যখন সেখানে যাবেন আমাদের এই বিষয়গুলোকে ভালো করে সেখানে মাননীয় চেয়ারম্যান সাহেব উপস্থাপন করতে পারবেন। আমাদের প্রবলেমগুলিকে সরাসরি এখান থেকে সেখানে নিয়ে তার উপস্থাপনের উপর নির্ভর করবে, কিন্তু কমিশনার নিশ্চয়ই ওনার বক্তব্যগুলিকে তখন আরো গভীরভাবে পর্যালোচনা করবার সুযোগ পাবেন, কারণ তিনি প্রত্যক্ষদর্শী। এটা একটা ভালো দিক এবং আমি মনে করি কমিশনের হাত একটু শক্তিশালী হবে। মাননীয় চেয়ারম্যান তার 4 বছর অভিজ্ঞতা সঞ্চিত হয়েছে, একইভাবে শামসুদ্দিন স্যারেরও একই অভিজ্ঞতা। এই দুজনের সমন্বয়ে যে আরো যে 2 জন নতুন করে যুক্ত হয়েছেন তার পাশাপাশি তারিকুজ্জামান সাহেব একজন সাবেক একজন সচিব, আমি মনে করি সমন্বয়টা একটা ইট হ্যাজ বিকাম এ গুড টিম। তাদের এখানে বাজার সম্পর্কে বাজারে কিছু দেবার মতো পরিস্থিতি এবং গ্রাউন্ড তৈরি হয়ে আছে, এখন সময়ের ব্যাপার। জি, আপনি আছেন, ফিরবো আবারও। শেখ ফারুক আহমদ, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শেখ ফারুক আহমদ, খুব সম্ভবত আপনার সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও চেষ্টা করছি আপনার সাথে সংযুক্ত হবার জন্য। মিনহাজ বান্নান ইমন, আপনার কাছে আবারও ফিরতে চাই। শেয়ার বাজার চাঙা করতে এবার 5,000 কোটি টাকার তহবিল পেতে যাচ্ছে আইসিবি, যেমনটা আসলে আমরা শুনতে পাচ্ছি। এটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে আইসিবি নিয়ে তো সন্তুষ্টির কথা শোনা যায় না, বাজারের প্রয়োজনের সময় আসলে আইসিবি কে পাওয়া যায় না, কি বলবেন? এটা সাময়িকভাবে একটা ভালো সংবাদ যে বাজারে নতুন করে টাকা আসছে, কিন্তু আমি বাজারের পুরনো একজন অংশীদার হিসেবে সবসময় বলবো যে
এ ধরনের সাময়িক প্রণোদনা দিয়ে কিন্তু বাজারকে দীর্ঘমেয়াদে ভালো করা সম্ভব নয়। আপনি ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড থেকে 200 কোটি টাকা দিবেন, আইসিবির কাছে কিছু টাকা দিবেন, এটা শুনতে ভালো লাগে, কিন্তু আপনি যদি দীর্ঘমেয়াদী একটি বাজারের পরিপক্ক বাজারের কথা চিন্তা, স্টেবল মার্কেটের কথা চিন্তা করেন, তাহলে আইসিবি কে টাকা দিলে আইসিবি কোথায় বিনিয়োগ করবে সেটার যদি গাইডলাইন না থাকে, আইসিবি যদি আবারও সেই টাকাকে নিয়ে জাং বন্ডে শেয়ার বিনিয়োগ করে বা কিছু স্বার্থান্বেষী মহলের টাকার শেয়ারটা বিনিয়োগ করে, তাহলে সেই টাকা কিন্তু আসলে জলেই পড়বে। আমার কথা হচ্ছে আইসিবির হাতকে শক্তিশালী করতে হলে তার কাঠামোগত উন্নয়ন দরকার, তার জবাবদিহিমূলক তার প্রশাসন দরকার। আমি তাকে টাকা দিয়ে কেবল শেয়ার কিনে কিন্তু শেয়ার বাজারকে উঠানো সম্ভব না। একইভাবে আমি মনে করি যে আমাদের কেবল আইসিবির পাশাপাশি আরো যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আছে, আইসিবি কিছু টাকা দেওয়া হয় তাদের দিকেও কিন্তু আমি মনে করি পাশাপাশি নজর দেওয়া উচিত। মার্চেন্ট ব্যাংকগুলোর অবস্থান দুর্বল, অনেকগুলি ব্রোকারেজ হাউসগুলোর অবস্থান দুর্বল, তাদেরকেও স্বল্প মেয়াদে স্বল্প সুদে ঋণ দেওয়া যায় কিনা তারও একটা চিন্তা করা উচিত বলে মনে করি। বাজার তো একটা সার্বিক বিষয়, একজন দুজনের কাছে গজে টাকা গেলে এটা একপক্ষীয় অবস্থান তৈরি হয়। সকলের হাতে যদি কিছু করে টাকা থাকে, বাজারের ব্যাপ্তি যখন বড় হয় তার গভীরতা বাড়ে। আসলে দীর্ঘদিন ধরেই বাজার মন্দ অবস্থায় রয়েছে এবং বিনিয়োগকারীদের ব্যাপক লোকসানে আছে তারা। গত সপ্তাহ থেকে আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে হয়তো একটু একটু করে বাজার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। যারা আসলে ঋণ নিয়ে বিনিয়োগ করেছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তারা, সবচেয়ে বড় বিপদে আছে তারা। আসলে আপনার কাছে কি মনে হয় যে বাজার এখন যে অবস্থায় আছে, বিনিয়োগকারীদের কথা চিন্তা করে কোন নীতির কি কোনো পরিবর্তন করার দরকার রয়েছে কিনা? যেমন মার্জিনের ঋণ যেটা যে অবস্থায় আছে, কোনো চেঞ্জ করার দরকার আছে কিনা আপনার কাছে কি মনে হয়? এছাড়া আর কোনো নীতি পরিবর্তন করার প্রয়োজন রয়েছে কিনা বাজারের স্বার্থে? দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে একটি কথা শুধু বলবো যে আমাদের বাজারটা আসলে মার্চেন্ট ব্যাংক এর ঋণ নিয়ে শেষ পর্যন্ত লাভবান হওয়াটা খুবই একটা কঠিন কাজ। কারণ আপনি দেখেন, গত 4-5 বছরের অভিজ্ঞতা জন্য দেখি যে একটা আমাদের বাজার কিন্তু কেবলমাত্র আভ্যন্তরীণ বিষয়ে প্রভাবিত হয়, বহির্বিশ্বের কোনো ঘটনা কিন্তু বাংলাদেশের বাজারকে প্রভাবিত করে। ইরান যখন ইসরায়েলকে আক্রমণ করলো তখন বহির্বিশ্বের বহু বাজার কিন্তু উঠেছে, কিন্তু বাংলাদেশের বাজার পড়ে গেছে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে দেখেছি বহির্বিশ্বের অনেক দেশের বাজার উঠেছে, তো বাংলাদেশের বাজার পড়েছে। তো আমাদের বাজারটা আসলে আভ্যন্তরীণ এবং ইন্টারন্যাশনাল দুটো ইম্প্যাক্ট ঘটে। ফলে এরকম একটি বাজারে মার্চেন্ট ব্যাংকের থেকে ঋণ নিয়ে লাভ করা খুবই কঠিন কাজ। তার উপরে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে বেশ কিছু দুঃসংবাদ পেয়েছি, ফ্লোর প্রাইসের মতো ঘটনা। ফ্লোর প্রাইস তো আমি মনে করি মার্চেন্ট লোন বিরোধী একটি ঘটনা, অর্থাৎ ফ্লোর প্রাইস থাকা অবস্থায় মার্চেন্ট ব্যাংক দেউলিয়া হতে বাধ্য, কারণ সে সেটা বিক্রি করতে পারবে না, প্রতিদিন তার ইন্টারেস্ট কাউন্ট হবে। পরে নীতিগত পর্যায়ে কিছু পরিবর্তন, আমি মনে করি মার্চেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে কিছু নীতিমালা পরিবর্তনের খুবই প্রয়োজনীয় বলে দীর্ঘদিনের দাবিও কিন্তু রয়েছে। প্লাস একটি জিনিস খেয়াল করতে, মার্চেন্ট ব্যাংকগুলোকে কিছুটা স্বায়ত্ত শাসন দিতে হবে, অর্থাৎ মার্চেন্ট ব্যাংকগুলো তার নিজস্ব ব্যবস্থাপনায় ঋণ দানে কিছু ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। আপনি বলে দিচ্ছেন 1:0.8 ঋণ দিতে পারবেন, কিন্তু ফাঁকফোকর বলে কিন্তু দেখা যাচ্ছে 1:2 বা 3 দেওয়া হচ্ছে। ফলে হচ্ছে কি, বাজার যখন পড়ে পোর্টসেলটা ত্বরান্বিত হয়, কারণ তখন সে রেশিওটা মেনটেন করতে পারে। পাশাপাশি হচ্ছে বহুদিন ধরে বলা হচ্ছে মার্চেন্ট ব্যাংকের ঋণগুলিকে যারা প্যারেন্ট অর্গানাইজেশন তাদেরকে অ্যাডজাস্টমেন্ট করতে বলা হচ্ছে বা প্রভিশন নিতে বলা হচ্ছে। এটা কিন্তু দীর্ঘায়িত করতে করতে কিন্তু এটা এক ধরনের ক্যান্সারের মতো হয়েছে। এখন একটি মূল প্রতিষ্ঠানের ধরেন একটি মার্চেন্ট ব্যাংকের সাবসিডি, তার হয়তোবা ইকুইটি মাইনাসের পরিমাণ হচ্ছে 100 কোটি বা 50 কোটি। কোনো না কোনো পর্যায়ে কখনো কখনো এটা কিন্তু প্রভিশন নিতে হবে, তাকে এই ঋণটাকে অ্যাবজর্ব করে নিতে হবে বা এই যে লসটাকে অ্যাবজর্ব করতে হবে। যতদিন না করবে মার্চেন্ট ব্যাংক কিন্তু নিচের পায়ে দাঁড়াতে পারে। ফলে মার্চেন্ট ব্যাংক বাজারে একটি প্রয়োজনীয় অনুষঙ্গ, কিন্তু তার কিছু নিয়ম নীতির ফাঁকফোকর ঠিক পরিপালন না করবার কারণে কিন্তু আসলে মার্চেন্ট ব্যাংক থেকে বিনিয়োগকারীরা টাকা নিয়ে শেষ পর্যন্ত লাভবান হতে পারছেন না। তো কাজেই এদিকটায় নজর দেওয়া উচিত। এছাড়া মার্চেন্ট ব্যাংক থাকতেই হবে, তার সহযোগিতা ছাড়া বাজারের গভীরতা সম্ভব না, দীর্ঘমেয়াদী বাজারকে ভালো করবার সুযোগ নেই। জি, অসংখ্য ধন্যবাদ মিনহাজ মাওলানা ইমন যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান এবং বিশ্লেষণ এবং পরামর্শের জন্য ধন্যবাদ।